সরকার শেষে নির্বাচনের জন্য 1 বছর যথেষ্ট সময় বলছে যুগপৎ আন্দোলনের নেতারা। সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফেরত পাওয়ার আশা উপদেষ্টা আসিফের, ফেরানোর সিদ্ধান্ত রাজনৈতিক। মিথ্যা মামলা বাণিজ্যে কুষ্টিয়ায় ফাঁসছেন ব্যবসায়ী, চাকরিজীবী সহ নিরীহ মানুষ, জড়িত চক্রের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। ঢাকা সহ উত্তরাঞ্চলে শীতের প্রকোপ আরও 3 দিন, বিপাকে নির্ময়ের মানুষ, ঠান্ডাজনিত রোগী বাড়ছে হাসপাতালে। বাজারে নতুন আলু এলেও দাম এখনো চড়া, ফেব্রুয়ারির আগেই আলুর দাম 30 টাকায় নেমে আসবে আশা গভর্নরের। এবং ছেলে হান্টারের পর এবার রেকর্ড 39 জনকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা জো বাইডেনের, দেশে বিদেশি সমালোচনার ঝড়। সেন্ট কিটসে ডবল ধোলায় বাংলাদেশ, 321 রানে বিশাল সংগ্রহ, টিকলো না টাইগাররা, অভিষিক্ত জাঙ্গুর সেঞ্চুরি। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। সংস্কার সহ সব প্রস্তুতি শেষ করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে 1 বছর সময় যথেষ্ট, এমনটা মনে করেন যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা। তাদের মতে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হলে চলমান সংকট কেটে যাবে। আর গণতন্ত্র ফিরিয়ে আনতে একটি রোডম্যাপ জরুরি বলে মনে করেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুল রিপনের প্রতিবেদন। দায়িত্ব নেয়ার 4 মাস পরও স্বস্তিতে নেই অন্তর্বর্তী সরকার। বিভিন্ন দাবি দাওয়ার খোলসে দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্রে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের মদদে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চলছে অব্যাহতভাবে, যার বহিঃপ্রকাশ দেখা যায় ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী হামলা ও দেশটির গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী মিথ্যা অপপ্রচারের মধ্য দিয়ে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। গণতন্ত্র পুনরুদ্ধারের যুগপৎ আন্দোলনের সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, চলমান নানা সংকট নিয়ন্ত্রণে প্রয়োজন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। আর একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সময় অপচয়ের সুযোগ নেই বলেও মত তাদের। আমরা দেখছি গত 4 মাসের অভিজ্ঞতায় সংকটটা কিন্তু আরো বাড়ছে। সরকারের আন্তরিকতা সদিচ্ছা নিয়ে আমাদের প্রশ্ন নেই, কিন্তু তাদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এটা এক্ষেত্রে তো দুর্বলতা তো দেখাই যাচ্ছে। নির্বাচনের শিডিউলটা ডিক্লেয়ার করবে নির্বাচন কমিশন, কিন্তু সেখানে অন্তর্বর্তী সরকারকে তাদেরকে তো মেসেজটা বলতে হবে যে আমরা 2025 সালের মধ্যে আমরা নির্বাচন করে আমরা আসলে বেরিয়ে যেতে চাই। যত দ্রুত সম্ভব একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি এখানে তৈরি করতে পারি, আমার মনে হয় যে চারিপাশের যে সংকট এগুলো তুলনামূলকভাবে এটাকে অ্যাড্রেস করা, সমাধান করাটা সহজ হয়। যৌক্তিক সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে এখনো অন্তর্বর্তী সরকার কার্যকরী উদ্যোগ না নিতে পারায় অনেকটাই হতাশ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একটা টিম পুলিশের জন্য কাজ করলো, একটা টিম সিভিল বিউরোক্রেসির জন্য কাজ করলো, আর একটা টিম ইলেকশন কমিশনের কাজ করলো। 1 বছরের মধ্যে না করবার তো কোনো কারণ নেই। হ্যাঁ, কেউ যদি বলে ইলেকশন করে ভোটার লিস্ট করবো, তার জন্য তো সময় নেবে, সেটাও একটা ব্রাঞ্চ করেন। এতগুলো মানুষ আছে বসে বসে কী করতে, এটা পারবে না তা তো কোনো কথা না। আমি মনে করি, আমি জানি না কেন এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপের ক্ষেত্রে এই গভর্নমেন্ট অত এফিসিয়েন্সির পরিচয় দিতে পারছে না। ভবিষ্যতে দেশে একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিতে সুনির্দিষ্ট রোডম্যাপ জরুরি বলে মনে করেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরী। এটার সাথে আগামী দিনের যে ট্রানজিশন, পিসফুল ট্রানজিশন যেটা হবে, সেটা তো একটা সুনির্দিষ্ট রূপরেখা থাকতে হবে, তাই না? এটা তো রোডম্যাপ থাকতে হবে। সুতরাং সেটা তো প্রত্যাশিত, সেটা সবাই প্রত্যাশা করতে, এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে। তা না হলে একটা দেশ কোথায় যাচ্ছে, দেশের মানুষ, বিদেশের স্টেক হোল্ডার যারা আছে, সকলকে সেই রূপরেখাটা ক্লিয়ার হতে হবে। তো সে একটা টাইম ফ্রেম তো সকলের কাছে জানা থাকতে হবে। এখনও পর্যন্ত সেটা অজানা রয়ে গেছে। সুতরাং এটা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় যথাসময়ে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
দেশটিতে বসে বিদ্বেষমূলক বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারত সরকার ব্যবস্থা নেবে বলেই মনে করেন তিনি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি আন্তঃমন্ত্রণালয় এবং রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানান পররাষ্ট্র সচিব জসিম-উদ্দিন। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। ৫ আগস্টের পর ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের লাগাম টানতে ৯ ডিসেম্বর একদিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার এই সফর দুই দেশের সম্পর্ক পুনর্মূল্যায়ন ও নতুন যাত্রা শুরু বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা। ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়া বন্ধে দেশটির সরকার ব্যবস্থা নেবে বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত তাকে ফেরত দেবে বলে আশাও জানান তিনি। ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে এই ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। এদিকে তিমুর লেস্তে রাষ্ট্রপতির আগমন নিয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান শেখ হাসিনাকে কবে ফিরিয়ে আনা হবে সে সিদ্ধান্ত রাজনৈতিক। এটা আন্তঃমন্ত্রণালয় বিষয়ক একটা বিষয় এবং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। ভারতে আটক বাংলাদেশি নাবিকদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান পররাষ্ট্র সচিব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার কোনো বক্তব্যকেই সমর্থন করে না ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে এ কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। লুৎফুর কবিরের রিপোর্ট। গেল ৯ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকা ছাড়েন। সেই সফর নিয়ে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী নেতা শশী থারুর নেতৃত্বে বুধবার নয়াদিল্লির অ্যানেক্স ভবনে বৈঠক হয়। দুদেশের চলমান সংকট নিয়ে ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার যে আলোচনা হয়েছে এবং ভারতের অবস্থান কি তা তুলে ধরেন বৈঠকে। ভারতে বসে শেখ হাসিনা বিবৃতি ও আপত্তিকর মন্তব্য করে যাচ্ছেন, এ বিষয়ে মিস্ত্রি বলেন তার বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না নয়াদিল্লি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না। এসব নিয়ে দুদেশের সম্পর্কে অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে। শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। এ সংক্রান্ত তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেওয়া হয়নি, যা দিয়ে ভারতের ভূখণ্ডে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেন। বৈঠকে পররাষ্ট্র সচিব মিস্ত্রি আরও বলেন, ঢাকায় সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে নয়াদিল্লি। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভারতের প্রায় ২২ জন সংসদ সদস্য। পররাষ্ট্র সচিব তাদের জানান, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার যে অভিযোগ ছিল তাতে উদ্বিগ্ন ভারত। যদিও সহিংসতার ঘটনায় অনেকে গ্রেফতার হয়েছেন, বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে নয়াদিল্লি। কিছু গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। চব্বিশের গণহত্যা মামলার আসামি কুষ্টিয়ার মিল শ্রমিক নিরীহ রহিম কখনোই আন্দোলনের বিপক্ষে ছিলেন না। এরপরও মিথ্যা মামলায় তছনছ তার জীবন। কুষ্টিয়া জুড়ে গণহত্যার দায়ে শহীদ পরিবারকে দিয়ে মামলা করানো হলেও বাদীরা জানেন না আসামি কারা, কতজন আসামি। মিথ্যা মামলা বাণিজ্যে কুষ্টিয়া জুড়ে ফাঁসছেন ব্যবসায়ী, চাকুরিজীবী সহ নিরীহ মানুষ। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেবেন। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ ৫ম পর্ব। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ছাত্র জনতার বিপ্লবে কুষ্টিয়ায় শহীদ ইউসুফ শেখের মেয়ে সীমা খাতুন ৫ আগস্ট পরবর্তী সময়ে জেলার মডেল থানায় হত্যা মামলা করেন। শহীদ ইউসুফ শেখ হত্যা মামলার এফআইআরে বাদী সীমা খাতুন স্বাক্ষর করেছেন বটে।
তবে আসামি কারা কিংবা কতজন তার কিছুই জানেন না বাদী। তাহলে কিভাবে কাদের নাম মামলায় যুক্ত হলো সে প্রশ্ন ছিল বাদী সীমা খাতুনের কাছে। আমি অনেকের চিনি না, অনেকের জানিও না, আমি চিনিও না জানিও না। যে তো ধরেন অজ্ঞাত আছে, কিছু অজ্ঞাত ধরা আছে, তাদেরকে আমি চিনি না, কোনোদিন আমার সাথে তাদের পরিচয়ও নাই। এসব মামলায় সাধারণ মানুষও হয়রানির শিকার হচ্ছেন জানিয়ে বাদী সীমা খাতুন বলেন, হয়রানিমূলক এসব মামলা বন্ধ হওয়া উচিত। নির্দোষীগুলো যেন ধরা না পড়ে, কারণ আমি একটা ক্ষতিগ্রস্ত পরিবার, আমি চাই না যে আমার কারণে আরেকটা পরিবার ক্ষতিগ্রস্ত হোক। জুলাই আগস্টের শহীদ পরিবারগুলোকে দিয়ে নাম কাওয়াস্তে মামলার বাদী করে খেয়াল খুশি মতো আসামি বানিয়ে মামলা হচ্ছে কুষ্টিয়া জেলা জুড়ে। এই মিথ্যা মামলা বাণিজ্যের অন্যতম শিকার চুয়াডাঙ্গা সুগার মিলের কর্মচারী রহিম। ছাত্র জনতার আন্দোলন চলাকালে মিলে কর্মরত থাকলেও এখন আসামির তালিকায় রহিম। কোথায় মারামারি হচ্ছে কি না হয়েছে এটা তো আমি কিছুই জানি না। আবার যে আমার এই মামলার বাদী হয়েছে তাকেও আমি চিনি না। ঢালাও এসব মামলায় বাণিজ্যের অভিযোগও রয়েছে অসংখ্য। অভিযোগ রয়েছে ব্যবসায়ী, চাকরিজীবী সহ নিরীহ মানুষদের মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজি করছে একটি মহল। আমি তো মনে করেন কোনো দলের সাথে সম্পৃক্ত নাই, আমার কোনো পোস্ট নাই, পদবি নাই, আমি কোনো ছবি ভাইরাল নাই, তাহলে আজকে আমি ধরেন মামলার শিকার। শুধু ঢুকাইয়ে ক্ষান্ত হয়নি, মামলাতে দেয়াই ক্ষান্ত হয়নি, তারা কিছু টাকা পয়সারও দাবি করছে ফোন মারফত বা বাইদা ভাই, যে টাকা পয়সা দিলে এটা আমরা ঠিক করে দেব। যে কাম করিনি সেই কামের সাথে কেন আমাকে দিল সেটাও আমি জানি না। তবে আমার জানা মতে মনে হয় আমাদের গ্রামের কিছু লোক প্রতিহিংসিতামূলক এই মামলায় আমাদের জড়া দিয়েছে। এমন মিথ্যা মামলায় বিব্রত খোদ বিএনপি নেতারাও। তারাও চাই সঠিক অপরাধীদের বিচার। ভাবে আমাদের গোচরীভূত হয়, আমি এবং আমার দলের সদস্য সচিব বর্তমানে যিনি ইঞ্জিনিয়ার জাকির সরকার, আমরা এটা নিয়ে পুলিশের সর্বোচ্চ অথরিটি কুষ্টিয়াতে যারা আছে ওনাদের সাথে আমরা বসছি, আমরা ডিসি মহোদয়ের সাথে বসছি যে দেখেন মামলাগুলো কিন্তু নিয়ে এরকম একটা নোংরামি হচ্ছে, এর দায়ভার কিন্তু আমরা নেব না। এ ব্যাপারে আবারও আমি দলের পক্ষ থেকে সরকারের কাছেই দাবি জানাবো যে মানে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে এটা তদন্ত করা হোক যে প্রকৃত ঘটনাটা। এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। আমাদের সিনিয়র কর্মকর্তারা যখন বলবে এটা নিয়ে তখন তারা এটা ডিসিশন নেবে। 5 আগস্টের পর কুষ্টিয়ায় হত্যা ও হত্যা চেষ্টার মামলা হয়েছে 19টি, যাতে সঠিক অপরাধীর বাইরে আসামি করা হয়েছে শত শত নিরীহ মানুষদেরও। নাইর হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মাস দুয়েকের মধ্যে আলু ও পেঁয়াজের দাম 30 থেকে 35 টাকার মধ্যে নেমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, বর্তমানে বাজারে পণ্য সরবরাহে সমস্যা আছে, দ্রুতই তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। ডক্টর আহসান এইচ মনসুর আরও বলেন যে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে অন্তত 1 বছর সময় লাগবে। আসছে জুনের মধ্যে মূল্যস্ফীতি 7% নামবে। ছুটির দিনে নিত্য পণ্যের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আমরা জেনেছি যে আলুর দাম কমানোর চেষ্টা করছে সরকার, আর এর বাস্তবায়ন কতটা দেখছেন আসলে, আর সেই সাথে কাঁচা বাজারের খবরাখবরও জানাবেন। ইশরাত, আপনাকে ধন্যবাদ। সকাল থেকে কারণ বাজারে আমরা যেমনটি ঘুরে দেখলাম যে গত সপ্তাহে আলুর নতুন আলু যেটি সেটির কেজি ছিল 85 থেকে 90 টাকা। আপনি আসলে ঠিকই বলেছেন, সরকার আসলে নতুন আলুর দাম কমানোর চেষ্টা করছে এবং আজকে বাজারে এসে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে কিছুটা দাম কমেছে। আজকে পাইকারি পর্যায়ে নতুন আলুর দাম ছিল 62 থেকে 63 টাকা, কেউ কেউ 60 টাকাও বিক্রি করেছে এবং খুচরা পর্যায়ে এই মুহূর্তে নতুন আলু কারণ বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা এবং ক্ষেত্র বিশেষে 75 টাকা আসলে বিক্রি হচ্ছে। শুধুমাত্র আলুর দামই যে কমেছে তা কিন্তু নয়, আলুর পাশাপাশি আরো কিছু পণ্যের দাম কমেছে, যেমন শীতকালীন যে পণ্যগুলি রয়েছে, যে সিমের কেজি বর্তমানে 30 টাকা চলছে, কিন্তু কিছুটা ভালো যে সিম সেটি আবার বেশি দামে বিক্রি হচ্ছে, 50-60 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া মূলার কেজি বর্তমানে 30 টাকা চলছে, গাজরের কেজি 50-60 টাকা এরকম
এছাড়া আরও যেসব ফুলকপি বাঁধাকপি সহ আরও যেসব শীতকালীন পণ্য বাজারে এসেছে সেগুলো সরবরাহ আস্তে আস্তে বাড়ছে এবং আরও কিছুদিন গেলে এগুলোর দামও অনেকটাই কমে যাবে বলে আশা করা যাচ্ছে। তো এর পাশাপাশি আপনারা জানেন যে আজকে বাজারে আমরা যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারাও বলছেন যে কিছুটা দাম কমছে, কিন্তু তারা এর পাশাপাশি অনুরোধ করছেন যে বিশেষ করে চাল তেল এগুলোর দামটা একটু কমানোর জন্য। তবে এগুলো ছাড়া এই যেসব পণ্য মানে নিত্যদিনের পণ্য যেগুলো আসলে শাকসবজি সেগুলো কিন্তু দাম অনেকটাই কম। তো এই মুহূর্তে আসলে আমরা একজন বিক্রেতার সাথে যদি কথা বলি যে বর্তমানে শীতকালীন যে পণ্য সেগুলোর দাম কিরকম চলছে। বর্তমানে আজকের বাজারে ছিম আমাদের এখানে ভালো মানেরটা এবিধে ভালোটা 80 টাকা কেজি, আর একটা আছে 60 টাকা কেজি, মূলার কেজি 30 এবং শালগমের কেজি 40-50, বেগুন ভালো মানের বেগুন 60 টাকা, আর গোল বেগুন 70 টাকা। অন্য সবজি এরকমই দাম, হয় টমেটো নামে না, তাতে টমেটোর দাম একটু বেশি। আজকের বাজারে টমেটো 140 টাকা কেজি, গাজর 80 টাকা কেজি, দেশি গাজর 80 টাকা 70 টাকা, করলা শসা এসবই 70-80 টাকা এরকম মানে। জি আসলে যেমনটি শুনতে পাচ্ছিলেন যে আমরা কিছুদিন আগে যেমনটি বলেছি যে বাজারে 50 টাকার কমে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, তবে এই মুহূর্তে আসলে আমরা বলতে পারি যে শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় বাজারে এখন 30-40 টাকা থেকে শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। তো এই ছিল আসলে রাজধানীর কারণ বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপও। শুক্রবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। এর আগে বৃহস্পতিবার সকালে এই জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে 8.1 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে পঞ্চগড়ের উপর দিয়ে এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এছাড়াও চুয়াডাঙ্গায় ও রাজশাহীতে 10 ডিগ্রি এবং শ্রীমঙ্গলে 12.2 ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা রেকর্ড হয়েছে। খেজুর গাছের গলায় মাটির হাঁড়ি, তাতে সংগ্রহ করা হচ্ছে মিষ্টি রস। এ যেন শীত মৌসুমের এক মহা উৎসব। রস দিয়ে তৈরি হচ্ছে গুড়, আর সেই গুড় দিয়ে তৈরি হচ্ছে পিঠাপুলি। শীতের দারুণ কিছু মুহূর্ত ধারণ করেছেন সহকর্মী সালাউদ্দিন সাগর, জানাচ্ছেন সালমা জাহান। কুয়াশা ভেদ করে পূবের আকাশে উকি দিচ্ছে সকালের সূর্য, ঘাসের উপর শিশির কণার ঝিলিক। এরই মধ্যে বেরিয়ে পড়েছেন গাছিরা, সংগ্রহ করতে হবে তাজা রস। হাড়ি ভরা রস কাঁধে করে মেঠো পথ ধরে চলে যান নিজ বাড়ির উঠোনে। এরপর গুড় বানানোর পালা। রস ঢালা হয় বড় এক পাত্রে। দীর্ঘ সময় জাল দেওয়ার পরেই গাঢ় হয় রস। প্রস্তুত মাটির পাত্র। সেখানেই জমা হয় শীতের অন্যতম অনুষঙ্গ, লালি গুড়, পাটালি গুড়, আরও কত নাম। আগের দিন গাছ কাটা হয়, গাছ কাটার পরে সকালবেলা ভাড়ে করে রস বাড়ি নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে তাবাল আকার পারে দিয়ে রসটা ছেঁকে তাবালে তুলে দেওয়া হয়। তুলে দেওয়ার পরে রসটা জ্বালায়ে গুড় তৈরি। 200-250 ভাগ গুড় তৈরি করি। শহরের লোক আসে, আমরা ভেজাল দিই না, শহরের লোক কিনতে আসে আমাদের বাড়ি। এদিকে নতুন চালের গুঁড়া আর রস দিয়ে চলছে পিঠা বানানোর ধুম। উনুনের চারিদিকে অপেক্ষা পিঠা প্রেমীদের, যেন সবার মাঝে উষ্ণতা ছড়াচ্ছে পিঠাপুলি। আমার নাত ছেলেরা এসে, পোতা ছেলেরা বাইরে থাকে, এরা পিঠে খাতে এসে, তাই আমি পিঠে বানাচ্ছি। আমরা যশোর থেকে আইছি, দাদি বাড়ি আইছি, রসের পিঠে খেতে আইছি। প্রত্যেক বছরই আসা হয়। আমরা গ্রামে ছুটে আসছি রসি পিঠে খাওয়ার জন্য। আসলে এ ধরনের পিঠা তো শহরের অঞ্চলে সেভাবে পাওয়া যায় না। বাংলার ঘরে ঘরে এ আনন্দ ঐতিহ্য টিকে থাকুক আরও 1000 বছর। নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানের মিয়ানমার সীমান্তে নিয়ম না মেনেই কাটা হচ্ছে গাছ। অনুমতি ছাড়া বন লুট করায় সরকার হারাচ্ছে কোটি টাকা রাজস্ব। সরেজমিন ঘুরে সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ।
যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। প্রকৃতির দেয়াল ক্ষেত, গাছের আকৃতি ও উচ্চতা সুবিশাল। আশঙ্কার বিষয় হলো বনের মধ্যে চলছে ট্রাক, নিয়মিত কেটে নেওয়া হচ্ছে গাছ। নেপথ্যে রয়েছে রাজনৈতিক ও প্রভাবশালী সিন্ডিকেট। প্রভাব খাটিয়ে নির্বিচারে বনের গাছ কেটে নিচ্ছে তারা। একটা প্রভাবশালী লোক আছে, বাবুল আজাদ, এখন বর্তমান ওসি। ওনার ভাই বরাদর যেগুলো আছে এগুলাই সব এখানে নিতে দিতেছে বাগানের। কোনো পারমিট না দিয়ে 50 একর বাগান কেটে ফেলতেছে ওরা। এরপরে প্রতিদিন 8-10 গাড়ি তো প্রতিনিয়তই বের করতেছে গাছ। শুধু গাছ কাটা নয়, চিরাই ও মজুদের বৈধতাও দিচ্ছে এই সিন্ডিকেট। গড়ে তোলা হয়েছে অবৈধ করাত কল। এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। এখানে আপনাদের 1.5 কোটি টাকা মতো সরকারি ব্যাট আসবে, কিন্তু ওরা আমাদের কথা কেউ কানে নেয় নাই। এভাবে যদি এত বড় একটা বাগান এভাবে যদি কাটা জুসে নিয়ে যায়, ওরা এভাবে বনদস্যু এরকম বন কাটা জুসে নিয়ে যায়, তাহলে আমাদের তো পরিবেশের জন্য এমনি ক্ষতি। গাছগুলো কোথাকার? এলাকার অভিযুক্তরা বন কাটার অনুমোদন নেই স্বীকার করলেও এজন্য দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিদের। অবৈধ কর্মকাণ্ড জিন আছে, কিন্তু বেকিং করছি যে ওরগুলা মেম্বারে। ইতোমধ্যে কাঠ ও কিছু সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। বেশ কিছু মামলা ও প্রক্রিয়াধীন আছে। বন রক্ষায় সব ধরনের তৎপরতা চলছে বলে দাবি বন কর্মকর্তার। আমি সারাই কাটতেছে, এটা হলো মেন কথা। তাদের খেয়াল খুশি মতো কাজ করতেছে। আমি ওখান থেকে আমার বিট অফিসার দিয়া মাল সিজ করাইছে এবং তাদের নামে মামলা প্রক্রিয়াধীন আছে। দেশের বনজ সম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এমনটাই আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ছেলে হান্টার বাইডেনকে রাষ্ট্রীয় ক্ষমা করার পর এবার একদিনে 39 জনকে ক্ষমা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর সঙ্গে প্রায় 1500 জনের সাজা মওকুফ করেছেন তিনি। তাদের অধিকাংশই অহিংস অপরাধী ও অহিংস মাদক অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তি। সামনে আরও অভিযুক্তদের সাজা ক্ষমা করবেন বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। অরবিত আফসারের রিপোর্ট। বিতর্ক যেন পিছু ছাড়ছে না 82 বছর বয়সী জো বাইডেনের। কিছুদিন আগে মাদক মামলার আসামি নিজ সন্তানকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করে সমালোচনার তুমুল ঝড় তোলেন এই প্রেসিডেন্ট। হান্টারকে ক্ষমা ঘোষণার 11 দিন পর এবার অহিংস অপরাধে দোষী সাব্যস্ত 39 জনকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট। এর পাশাপাশি দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত প্রায় 1500 জনের সাজা করেছেন মওকুফও। বৃহস্পতিবারে ঘোষণা দেন তিনি। এতে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে নানা আলোচনা। বাইডেন যাদেরকে ক্ষমা করেছেন তাদের অধিকাংশই অহিংস অপরাধী ও অহিংস মাদক অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তি। মার্কিন গণমাধ্যম CNN বলছে, বিভিন্ন সামাজিক এবং ইতিবাচক কাজের মাধ্যমে পুনর্বাসিত হওয়ার ইচ্ছা দেখিয়েছেন ক্ষমাপ্রাপ্ত 39 জন। করোনা মহামারীর সময় গৃহবন্দী ছিল অনেকেই। সাজা মওকুফের তালিকায় রয়েছেন তারা। এখনকার আইন, নীতি ও চর্চার অধীনে এসব ব্যক্তি অভিযুক্ত হলে তারা আরও কম শাস্তি পেতেন, এমনটি বলেছেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, ছেলে হান্টারকে ক্ষমা ঘোষণার পর গেল সপ্তাহে সাজা পাওয়া অনেকেই বাইডেনের কাছে ক্ষমা পাওয়ার দাবি জানান। হান্টার বাইডেনের মতো আমাদের দেশে অসংখ্য অভিযুক্ত মানুষ আছে যারা বিচার ব্যবস্থার নেতিবাচক প্রভাব অথবা রাজনৈতিক কারণে সাজা পেয়েছেন। হান্টার ক্ষমা পেলেও তারা সেটি পায়নি। এটি হতাশাজনক। এসব দাবি বিবেচনায় রেখেই ক্ষমা ও সাজা মওকুফের পদক্ষেপ নিয়েছেন বাইডেন। বৃহস্পতিবারের এই পদক্ষেপকে আধুনিক ইতিহাসে একদিনের সর্বোচ্চ ক্ষমার পদক্ষেপ হিসেবে বিবেচিত করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট বাইডেন বলেন, যতদিন সময় আছে ক্ষমা করার আরও উদ্যোগ নেবেন তিনি। সাজা মওকুফের আবেদন পর্যালোচনা করবে মার্কিন প্রশাসন। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।